কথা দিয়েও কথা রাখলো না নতুন সরকার, বন্ধ করে দিল পুরনো সরকারের স্টুডেন্ট ক্রেডিট কার্ড প্রকল্প। তোমরা যারা আমাকে বারবার কমেন্টে ডিএমএ কলে জিজ্ঞেস করছো যে দাদা স্টুডেন্ট ক্রেডিট কার্ড কি বন্ধ হয়ে গেছে নাকি, ব্যাংকে গেছি ব্যাংক বলছে স্টুডেন্ট ক্রেডিট কার্ড বন্ধ, সাইবার ক্যাফে দেখেছি সাইবার ক্যাফে বলেছে যে পোর্টাল খোলেনি, কলেজে জিজ্ঞেস করছি কলেজ বলছে ব্যাংকে খোঁজ নাও, ব্যাংক বলছে সার্কুলার নেই। তো এরকম ধরনের নানা ধরনের প্রশ্ন আসছে এবং স্টুডেন্টরা কনফিউজ হয়ে যাচ্ছে যে আদৌ এই লোনটা চালু আছে নাকি চালু নেই, এর ভরসায় কলেজে ভর্তি হব নাকি হব না। আজকের এই ভিডিওতে সেটাও যেমন ক্লিয়ার করব, তার সাথে যেই ধরনের ভুল ধারণাগুলোর জন্য অনেকেরই লোন অ্যাপ্রুভ হয় না বা কি কি জিনিসপত্র তোমার জানা উচিত বিফোর অ্যাপ্লাইং স্টুডেন্ট ক্রেডিট কার্ড, সেটা পুরোটাই আজকে বলবো। তবে আজকে কিন্তু আমার ক্যামেরা স্ট্যান্ডের একটু প্রবলেম থাকার জন্য হাতে ধরে ভিডিও করতে হচ্ছে, কিছু মনে করো না। নেক্সট টাইম থেকে ইমপ্রুভ করার চেষ্টা করব এবং প্রায় 1 বছর পর লং ভিডিও আনছি শুধুমাত্র তোমাদের রিকোয়েস্টে। আশা করব তোমরা ভিডিওটা বেশি করে শেয়ার করবে এবং যারা যা বলছে সেটা, যে তোমাকে তথ্য জিজ্ঞেস করছে বা কেউ তোমাকে বলছে বন্ধ হয়ে গেছে, তাকেও কিন্তু অবশ্যই এই ভিডিওটা শেয়ার করবে। একটা ছোট্ট কথা বলে রাখি, স্টুডেন্ট ক্রেডিট কার্ডটা আমি নিজে 2021 সালে পেয়েছি এবং 2023 সাল থেকে স্টুডেন্ট ক্রেডিট কার্ডের অনলাইন অ্যাপ্লিকেশন স্টুডেন্টদের করে দেওয়া বা তোমাদের ভিউয়ার্সদের করে দেওয়ার কাজ কিন্তু আমি করে আসছি। তো যদি সেরকম কোনো তোমাদের রিকোয়ারমেন্ট থাকে আমাকে কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারো। তো চলো আর বেশি কথা না বাড়িয়ে 1 বছর পর লং ভিডিওতে তোমাদের সাথে একটু আলোচনা করা যাক। সবার প্রথম যেটা প্রশ্ন, দাদা স্টুডেন্ট ক্রেডিট কার্ড কি বন্ধ হয়ে গেছে? ক্যাফে বলছে পোর্টাল খোলেনি, ব্যাংক বলছে সার্কুলার আসেনি, তাহলে কি বন্ধ হয়ে গেছে? আমি ক্লিয়ার ভাবে বলে দিচ্ছি, স্টুডেন্ট ক্রেডিট কার্ড প্রকল্প কিন্তু বন্ধ হয়নি। পোর্টাল খোলা আছে, আমি ডেইলি 10-12টা অ্যাপ্লাই করছি। আমি দেখবে 23 সাল থেকে স্টুডেন্টদের অ্যাপ্লাই করছি, ফিজ নিয়ে আমি ফর্ম ফিল আপ করি প্লাস গাইড করে দিই আনটিল অ্যান্ড আনলেস তোমার লোনটা স্যাংশন হচ্ছে। তো ডেইলি আমি 10-12টা অ্যাপ্লাই করছি। আমি যেহেতু বিনা অ্যাডভান্সে তোমাদের ফর্ম ফিল আপের কাজ করি, তোমরা লজিক্যালি বলো, আমি ধরো তোমাকে বললাম যে ফর্ম ফিল আপ চালু আছে, তুমি আমার কাছে এলে, আমি ফর্ম ফিল আপে বসলাম, ফর্ম ফিল আপটা হলো না, তাহলে আমারই তো সময় নষ্ট হবে। আমি কেন না হওয়া সত্ত্বেও বলতে যাব যে স্টুডেন্ট ক্রেডিট কার্ডটা হচ্ছে, স্টুডেন্ট ক্রেডিট কার্ড প্রকল্প চালু আছে, পোর্টাল চালু আছে, পোর্টালে অ্যাপ্লাই হচ্ছে এবং যাদের ধরো আমি অ্যাপ্লাই করছি, প্রথমে অ্যাপ্লাই করলে কলেজে ফরওয়ার্ড হয়, কলেজ অ্যাপ্রুভ করলে উচ্চশিক্ষা দপ্তর যায়, উচ্চশিক্ষা দপ্তর অ্যাপ্রুভ করলে ব্যাংকে যায়। আমি ধরে নিলাম এর মধ্যে কলেজের কাছে সার্কুলার নেই বা কলেজ জানে না, কিন্তু উচ্চশিক্ষা দপ্তর বা সরকারি দপ্তর সে তো অ্যাপ্রুভ করে ব্যাংকে ফরওয়ার্ড করছে। তার মানে কি প্রকল্পটা চালু আছে বলেই দপ্তরটা আছে। হেল্পলাইন নাম্বারে ফোন করলে, হেল্পলাইন নাম্বারে জিজ্ঞেস করে নাও, স্ক্রিনে দিয়ে দিচ্ছি, হেল্পলাইন নাম্বারে ফোন করে নাও, জিজ্ঞেস করে নাও প্রকল্প চালু আছে না বন্ধ হয়ে গেছে। নতুন সার্কুলার আসেনি ব্যাংকে নতুন সরকারের তরফ থেকে, এটা অনেকেই বলছে, অনেক ব্যাংক বলছে, সেটা নিয়ে কোনো কিছু দ্বিধাদ্বন্দ্ব নেই। কিন্তু তার মানে এটা নয় যে প্রকল্পটা বন্ধ হয়ে গেছে। যদি সার্কুলার কিছু আসে, কিছু চেঞ্জেস হয়, তখন সেই অনুযায়ী তোমরা জানতে পারবে। এবার আসা যাক মেন বিষয়ে, যেটা অন্য কোনো চ্যানেল তোমাদেরকে বলে না। অন্য যে কোনো চ্যানেল তোমরা রিগার্ডিং স্টুডেন্ট ক্রেডিট কার্ড ফলো করো, সেই জেনেরিক ফালতু একঘেয়ে এবং সাধারণ ইনফরমেশন, ব্যাংকে গেলে বাস্তবে কি হয়, লোন স্যাংশনের সময় কি কি অসুবিধা হয়, কি কি দেখে করতে হয়, সেই তথ্য তুমি অন্য কোনো চ্যানেলে পাবে না। দেখে নাও এই ভিডিওটা বড় পজ হলে দেখে নাও, পজ করে আর 5টা ভিডিও দেখে নাও। সবাই সেই হয়ে যায় 4% রেট, তোমার যে কোনো কোর্সের জন্য পাবে, ব্যাংক দিয়ে দেবে, হ্যাঁ দিয়ে দেবে, মানে সবকিছুতেই হয়ে যাবে টাইপের একটা ব্যাপার। কিন্তু লোন তো অনেক টার্মস অ্যান্ড কন্ডিশন থাকে। আমি নিজে লোন পেয়েছি, এত স্টুডেন্টের লোন অ্যাপ্লাই করি, আমি জানি কোথায় প্রবলেম হয় কোথায় প্রবলেম হয় না। তো এবার চলো সেই পার্টে আসা যাক, যেখানে আমি বলে দেবো যে লোন অ্যাপ্লাই করার আগে বা কোনো কলেজে ভর্তি হওয়ার আগে, যদি তুমি স্টুডেন্ট ক্রেডিট কার্ডের আশায় ভর্তি হচ্ছ, তোমার কি কি বিষয়গুলো খেয়াল রাখা উচিত। সবার প্রথম, তোমার মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের নাম্বার, 10th আর 12-এ কত মার্কস আছে, যদি মাস্টার ডিগ্রি করছো তাহলে ব্যাচেলার ডিগ্রিতে কত মার্কস আছে। আমি রেকমেন্ড করি মিনিমাম 60% নাম্বার। তা বলে কি 60% নিচে কারো লোন হয়নি? আমি এমনও স্টুডেন্টের লোন অ্যাপ্লাই করেছি এবং তাকে লোন পাইয়েছি যার 29% মার্কস ছিল মাধ্যমিকে, কিন্তু এত সহজে হয় না। তার জন্য ব্যাংকে ধরো একটু বাবা মা যদি চেনাশোনা থাকে, লেনদেন ভালো থাকে, বা হচ্ছে মানে ঘোরাফেরা করতে হয়, 2-3টে ব্যাংকে ছুটতে হয়, অনেক কিছু ঝামেলা করলে তবে পাওয়া যায়। তো 60%-এর অ্যাবাভ থাকলে চান্সেসটা বেশি থাকে যে হ্যাঁ আমি লোনটা পেয়ে যাব। দ্বিতীয়ত, কি কোর্স করছো, সেই কোর্স করে ভবিষ্যতে কি সম্ভাবনা আছে। ব্যাংক তোমাকে লোন দিচ্ছে পড়াশোনা করার জন্য, অনেকেই আছে দাদা বাংলা অনার্স করব, দাদা বিএড করব, দাদা ডিএলএড করব। যাও সাধারণ সাইবার ক্যাফেতে যাও। রিসেন্টলি আমাকে একটা সাইবার ক্যাফের ওনার অব্দি ফোন করেছিল, আমার সাথে একটু মানে টেস্ট করছিল যে আমি কি ধরনের কথা বলি। দাদা আমি এই পড়বো সেই পড়বো, দিয়ে কথা বলে যেটা বুঝতে পারলাম আমাকে বলছে যে আইটিআই করবো। আমি একটাই কথা বললাম, দেখো আইটিআই লোন হয় না, বেকার আমার থেকে অ্যাপ্লাই করিয়েও কিছু লাভ হবে না, তোমারই টাকা নষ্ট হবে। সে শুনে সে বলছে দাদা আমি তো স্টুডেন্ট নয়, আমি একটা সাইবার ক্যাফের মালিক, আমার থেকে 7জন আইটিআই করিয়েছে, কেউ লোন পায়নি, সবাই জিজ্ঞেস করছিল, তাই এনকোয়ারি করবো বলে এরকম করে কথা বলছিলাম। তাহলে ভাবো, সাধারণ সাইবার ক্যাফেতে গেলে ওরা লোন সম্পর্কে কিছু জানে না। আমি বলছি না যে তারা অনভিজ্ঞ বা তারা পারবে না,
কিন্তু লোন ব্যাপারটা একটা সিরিয়াস ম্যাটার, সেখানে তোমাকে সবকিছু জেনে কাজ করতে হবে, নাহলে কিন্তু বিপদটা তোমারই। 2 নম্বর প্রশ্ন গেল। 3 নম্বর প্রশ্ন, যে লোনের গ্যারেন্টার কে থাকবে, বাবা নাকি মা? যাকেই গ্যারেন্টার রাখবে তার গুড সোর্স অফ ইনকাম থাকতে হবে। 10 লাখ লোন চাই, 1 লাখ বলছো ইনকাম, কি করে দেবে ব্যাংক? যত টাকা তোমার লোন চাই অ্যাটলিস্ট যেন তার 2/3 বা 1/3 ইনকাম হয়, মানে যদি 10 লাখ লোন চাইছো অ্যাটলিস্ট যেন বাবার 3 লাখ টাকা ইনকাম হয়। এবার ধরো সেই 3 লাখের মধ্যে প্রচুর ইএমআই নেওয়া আছে, প্রচুর খরচা যাচ্ছে, সেটা হলেও কিন্তু অসুবিধা হচ্ছে। 3 নম্বর হলো যে কাকে গ্যারান্টার রাখছো অ্যান্ড তার ইনকাম। ফোর্থ, তোমার এবং তোমার যে গ্যারেন্টার, অনেক সময় কিন্তু বাবাকে রাখলেও মাকে দেখে বা মাকে গ্যারান্টার রাখলেও বাবাকে চেক করে, তাই ধরেই নাও তোমার বাবার এবং মায়ের কোনো লোনের হিস্ট্রি আছে নাকি। হিস্ট্রি থাক অসুবিধা নেই, কিন্তু আবার হিস্ট্রি না থাকলেও অসুবিধা নেই, কিন্তু নেগেটিভ যেন না থাকে, অর্থাৎ এটা নেগেটিভ মার্কিং এর মতো, যে থাক অসুবিধা নেই, না থাক অসুবিধা নেই, কিন্তু কোনো লোনের ডিলে, ডিফল্ট, পেনাল্টি, সেটেলমেন্ট এই সব কিচ্ছু যেন না থাকে। এবং ধরো বাবার ইনকাম খুব ভালো, 50,000 পার মান্থ, এরকম যেগুলো আমি বলছি প্রত্যেকটা কিন্তু এরকম স্টুডেন্টের সাথে হয়েছে, বা আমি যাদের অ্যাপ্লাই করেছি কিছু কিছু স্টুডেন্টের এরকম প্রবলেম পরে জানা গেছে, আগে থেকে বলেনি পরে জানা গেছে, সেগুলোই ক্লিয়ার করছি। ইনকাম 50,000 বাট অলরেডি 35,000 টাকা ইএমআই চলছে, তাকে আর নতুন লোন ব্যাংক দিতে চাইবে না। তো যত টাকা ইএমআই চলে তার সাথে ইনকামের একটা রেশিও ফ্যাক্টর, ঠিক আছে? এই জিনিসগুলো দেখবে। সাথে কোন ব্যাংকে অ্যাকাউন্ট আছে, পরের যেটা জানার ব্যাপার হচ্ছে কোন ব্যাংকে অ্যাকাউন্ট আছে। যেই ব্যাংক থেকে লোন নিতে চাইছো সেখানে যদি তোমার এবং তোমার যাকে গ্যারেন্টার রাখছো বা কো অ্যাপ্লিক্যান্ট রাখছো তার অ্যাকাউন্ট থাকলে খুব ভালো। অ্যাকাউন্ট না থাকলে আবেদন নিয়ে নেবে, সফটওয়্যার তো আর বুঝতে পারে না এত কিছু ডিটেল, আমি যে বলছি তো সফটওয়্যার তো আর বলবে না, ওয়ার্নিং দেবে না, সাবমিট করে দেবে, ব্যাংকে যাবে, ব্যাংক বলবে অ্যাকাউন্ট খোলাও, ডিটেলস পরিবর্তন করে আনো। 15 থেকে 20 দিন তোমার অ্যাপ্লিকেশনটা পিছিয়ে যাবে, লোনটাকে ফিরিয়ে আনা, ডিটেলস চেঞ্জ করা, আবার সেই কলেজে যাবে, উচ্চশিক্ষা দপ্তর, ব্লা ব্লা ব্লা, তোমার সময় নষ্ট। তো যেখান থেকে লোন নিতে চাইছো সেখানে তোমার এবং তোমার বাবার অ্যাকাউন্ট থাকলে বা মাকে যাকে গ্যারান্টার রাখছো অ্যাকাউন্ট থাকলে কিন্তু খুব সুবিধা হবে। এই যে এত কিছু বুঝিয়ে বুঝিয়ে বলছি, তুমি যে কোনো চ্যানেল ঘেটে নাও, কেউ বলবে না, আমি তোমাকে চ্যালেঞ্জ নিয়ে বলছি, কেউ বলবে না যে এই জিনিসগুলো এরকম ভাবে হয় বা এই জিনিসগুলো দেখা দরকার। সাথে কিছু কিছু ব্যাংক কলেজের প্লেসমেন্ট রেকর্ড দেখে, ঠিক আছে? তুমি যে কোর্সটা করছো সেই কোর্সটা কেমন সেটা তো আগে যদিও বলেছি, তাও ওই প্লেসমেন্ট রেকর্ড দেখে একটা যাচাই করার চেষ্টা করে। তো এই হচ্ছে মেন জিনিস যেগুলো ব্যাংক দেখতে চায়। এবার তোমরা যারা চাইছো যে দাদার থেকে আবেদন করাবো, আমাকে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারো। একটাই রিকোয়েস্ট, যারা আমাকে পার্সোনালি কন্ট্যাক্ট করছো, তুমি আমার থেকে 50টা কেন 500টা প্রশ্ন, ব্যাংকে গেছো, ব্যাংকে তোমাকে ফর্ম দিয়েছে সেটা ফিল আপ করতে পারছো না, সেটার গাইডও নিয়ে নাও, আমার কোনো অসুবিধা নেই। আমি ফর্ম ফিল আপ করতে 300 নিই, 2026-এ এই ফিসটাই নিই, আর কোনো অ্যাডভান্স ফিস নিই না, যে আগে থেকে আমাকে যোগাযোগ করলেই পয়সা নিয়ে নেবো, এরকম কোনো কিছু নেওয়া হয় না। তুমি চাইলে আমাকে যোগাযোগ করে দেখতে পারো, যতক্ষণ না স্টুডেন্ট ক্রেডিট কার্ড ফর্ম ফিল আপ করে তোমাকে আমি হোয়াটসঅ্যাপ করছি ততক্ষণ আমি 1 টাকাও নিই না। যারা যারা স্টুডেন্ট ক্রেডিট কার্ড আমার থেকে আবেদন করাতে চাইছো আমাকে যোগাযোগ করতে পারো। যদি তোমার কোনো বন্ধু এইসব তোমাকে বলছিল বা কনফিউজ করছিল, তুমি সেগুলো এই ভিডিওটা তাকে শেয়ার করে দাও। তোমার কাছে যদি নতুন কোনো তথ্য থাকে সেটা কমেন্টে জানাও, বা তুমি হয়তো পার্সোনালি এখন যোগাযোগ করতে অনেকে সাহস হয় না, অনেকে বলে নাম্বার বাগেরা চলে যাবে, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। তোমার যা সমস্যা তুমি কমেন্টে জানাও, যেভাবে হোক তুমি জানতে চাইছো কমেন্টে জানাও, আমার ফেসবুক পেজে যাও, আমার ইনস্টাগ্রাম হ্যান্ডেলে যাও, ওখানে গিয়ে আমাকে কমেন্ট করো, কোনো অসুবিধা নেই, আমি উত্তর দিয়ে দেবো। বাট যারা আমাকে পার্সোনালি কন্ট্যাক্ট করছো, ফোন করছো, মেসেজ করছো পার্সোনালি হোয়াটসঅ্যাপে, একটাই অনুরোধ থাকে, 50টা কেন 500 5,000টা হেল্প নিয়ে নাও, জাস্ট ফর্মটা আমার থেকে ফিল আপ করিও, এবং যখন যেটা অসুবিধা হবে আমি অবশ্যই তোমাদেরকে বলে দেবো। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, ভিডিওটাকে লাইক করবে, এবং বন্ধুদের মধ্যে ভিডিওটা শেয়ার করতে কিন্তু একদম ভুলবে না। তো আজকের মতো টাটা, বাই বাই। আবার যদি তোমাদের সাপোর্ট পাই আবার লং ভিডিও রেগুলার আসবে।